নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে রয়েছেন তিনি 2021 থেকে 2026-এর বিধানসভার খরা কাটিয়ে বিধানসভায় নির্বাচিত হয়ে এসেছেন। আমরা বলছি ডোমকল থেকে সিপিআইএমের প্রতীকে নির্বাচিত বামফ্রন্টের বিধায়ক মুস্তাফিজুর রহমানের কথা। মুস্তাফিজুর দা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করবো যে একটা 5 বছরের এই খরা এবং তারপর একা নির্বাচিত হয়ে বিধানসভায় আসা অসুবিধা হচ্ছে? না, দেখুন, ঠিকই আসলে গণতন্ত্রে মানুষ ঠিক করে যে কাকে কখন জিরো করবে, কাকে কখন হিরো করবে। স্বাভাবিকভাবেই গত 5 বছর 21 থেকে 26 পর্যন্ত আমাদের একজনও প্রতিনিধি আমরা পাঠাতে পারিনি বিধানসভায়, এটা সত্য। কিন্তু আমরা রাস্তার লড়াইয়ে সবসময় ছিলাম। এবারে মানুষ একজন হলেও পাঠিয়েছে, নিশ্চিতভাবেই এটা একটা পজিটিভ দিক এবং হচ্ছে যে ইতিবাচক দিক। এবং বর্তমান সময়ে আমরা বিধায়ক সংখ্যায় এক হলো আজকে আজকে দাঁড়িয়ে রাস্তার লড়াই, যেটা এই বিজেপি সরকার নতুন আসার পর থেকে যদি দেখেন, তাহলে হচ্ছে যে সেই রাস্তার লড়াইয়ে কিন্তু প্রকৃত বিরোধীদের ভূমিকা পালন করছে কিন্তু বামপন্থীরা। এখানেই আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে এই নতুন বিধানসভা গঠিত হওয়ার পরে প্রধান বিরোধী দল, তাদের দলের মধ্যে একটা ফাটল দেখা গেল। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত কংগ্রেস তৃণমূল। তারাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তারাই বিরোধী দল হিসেবে শক্তিশালী। এই যে ফাটল বিরোধী দলের মধ্যে, এটা কি আপনাদের কোথাও একটা সুবিধে করে দিল মানুষের কাছে? আপনাদের বক্তব্য, গ্রহণযোগ্যতা, আপনারা কি করতে চান সেটাকে তুলে ধরার ক্ষেত্রে? না, দেখুন, হচ্ছে যে সেটা তো একটা বটেই। আসলে গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল না থাকলে শাসক দলের সবসময় স্বৈরাচারী হওয়ার দিকে প্রবণতা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে যে গণতন্ত্রের যার ফলে শক্তিশালী একটা বিরোধী দল প্রয়োজন। কিন্তু আমরা এর আগেও বলেছি যে আসলে তৃণমূল বিজেপি আলাদা কোনো দল নয়, এটা যে একই দল, একই জায়গা থেকে এই দুটো দলই তৈরি। তখন মানুষ এটা বিশ্বাস করেনি, কিন্তু কিছুটা হলেও এখন বিধানসভা নির্বাচনের পর আপনি দেখবেন এটা কিন্তু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। এবং বিজেপির নিচুতলার একটা অংশেও এই ধরনের প্রশ্ন আজকে উঠছে যে এই যে বিজেপি জেতার পর নিজেদের মন্ত্রিসভা যেমন গঠন করেছে, তেমনি নিজেদের মতো করে তারা বিরোধী দলও তৈরি করে নিয়েছে। যে বলে শাসক দল যা বলবে তার ড্যামি বিরোধী সেই কথা বলবে। আজকে যারা প্রকৃত বিরোধী, তারা কোনো বিরোধী আন্দোলনে সরকারের বিরুদ্ধে এখন পর্যন্ত, আপনি আজকে 3 মাস হলো এই সরকারের, কোনো বিষয়ে হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে একটা মিছিল বা মিটিং এটা করেনি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বিধানসভায় হয়তো আমরা একটা বামপন্থীরা, তার সাথে জোট আমাদের আইএসএফের একজন, কিন্তু বাকি লড়াইটা সারা বছর বা আগামী 5 বছর এটা ঘটনা যে বামপন্থীদেরকেই এই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। এটা আজকে মানে পরিষ্কার হয়ে গেছে এবং ক্লিয়ার চিত্র। এবং সে লড়াই আমরা শুরু করেছি এই সরকারের যেখানে যেখানে দাঁড়িয়ে। আমরা তো গঠনমূলক বিরোধিতা করি, যেখানে ভালো কাজ করবে সরকার সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই সমর্থন করব। যেখানে দাঁড়িয়ে জনগণের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে নীতি গ্রহণ করবে সেখানে দাঁড়িয়ে রাস্তায় এই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো। তা ইতিমধ্যে অনেকগুলো বিষয়ে স্পষ্ট হয়েছে। একটা বিষয় আমরা দেখছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে যে বিধানসভার বিভিন্ন খুঁটিনাটি বিষয় থাকে। আপনি প্রথমবার নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছেন, পার্টির তরফ থেকে কোনো একজন অভিজ্ঞ ব্যক্তি যিনি বিধানসভা সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল, সেইরকম ধরনের একজন মানুষ যদি আপনার সঙ্গে যখন বিধানসভার অধিবেশন চলে সেই সময় থাকলে আপনার কাজের ক্ষেত্রে কিছু সুবিধা হতো? না, দেখুন, আমাদের তো অবশ্যই সেটা আছে। পার্টি আমাদের এখনো পার্টিতে যারা আছেন আমাদের নেতা, বিশেষ করে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম সবচাইতে ভালো পার্লামেন্টেরিয়ান, সুজন দ্বারা, তারপরে রবীন দেব, এরা সবসময় আমাকে অ্যাসিস্ট করে। এবং তাছাড়াও পার্টির অন্যান্য কমরেডরাও আমাকে অনেকগুলো বিষয় নিয়ে করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা ঘটনা, আপনি একজন হন বা নতুন হন, যাই হন, নিজস্ব জায়গাতে আপনাকে নিজেকেও তো একটা পরীক্ষা দিতে হবে, আমাকেও তো নিজেকে অ্যাচিভ করতে হবে। তাহলে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন পার্টি যখন প্রথম করা শুরু করেছি তখনও তো সব পথ কেউ বাতলে দেয় না কোনো কাজেই। তাহলে সব ক্ষেত্রেই নিজেকে কিছু করতে হবে। তো সেটা পার্টি আমাকে অ্যাসিস্ট করছে, অবশ্যই করছে, এবং তারা পরামর্শ দিচ্ছে। সেলিমদার নিজে ডেকে পরামর্শ দেয়।
কি করতে হবে, কোনটা কি সংসদীয় অনেক রীতিনীতি তো আছে যা বাইরে থেকে সবাই বুঝতে পারবে না, ওখানে গেলেই বুঝতে, আমি তো জানতাম না অনেক কিছু, যে আমরা মনে করতাম বিধানসভা না বিধানসভা, কিন্তু এখানে ভালো পার্লামেন্টেরিয়ান হতে গেলেও অনেকগুলো নিয়ম কানুন আছে যেগুলো জানতে হয়, সেগুলো আস্তে আস্তে শিখছি আমি, আর পার্টি অবশ্যই অ্যাসিস্ট করছে এবং সেটা করে। বিভিন্ন ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা বলুন, সেটা বিলের ওপর আলোচনা বলুন, সদ্য বাজেট অধিবেশন শেষ হলো, বাজেটের বিভিন্ন দপ্তরে বরাদ্দের ওপর আলোচনার ক্ষেত্রে বলুন, আপনি একা, ফলে সময়ের ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিষয় থাকে। আপনি এবং বিরোধী দলের যিনি মুখ্য সচেতক, বিরোধী দল নেতা, তারা এই সময় ঠিক করে মুখ্য সচিব বা পরিষদীয় মন্ত্রীর কাছে পাঠান। সময় পাচ্ছেন বলার মতো? সেটা তো কিছুটা সমস্যা হচ্ছে, তবু মানে একটা বিষয়ের উপর বলতে গেলে যে সময় দরকার, অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হচ্ছে না পাওয়া। আসলে যে সময় দিচ্ছে সেখানে দাঁড়িয়ে অনেকগুলো বিধায়ককে ভাগ করছে। আমি তবুও যেটুকু সময় পেয়েছি এই সময়ে, দেখবেন আপনি অনেকটা হতো যে সেই ক্ষেত্রগুলোতে যেখানে যেখানে আমাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, সেখানেই হতো যে আমি সাধারণ গোটা রাজ্যের বিষয়টাই তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিধানসভা এলাকার বিষয় যেমন তুলে ধরেছি, তেমনি গোটা রাজ্যের সার্বিক ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বা মিউনিসিপ্যালিটি বা এই ধরনের যেখানে যেখানে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তবে এটা ঠিক, আরও একটু সময় পেলে আরও ভালো হতো, ভালো হতো, এইটা একটা ব্যাপার। যেহেতু একা বিধায়ক, স্বাভাবিকভাবেই যতটা সময় পাচ্ছি ততটা পাচ্ছি, আরও পেলে ভালো হতো। এবারে বিধানসভায় বলা যেতে পারে পর্যটন বা পরিষদীয় মন্ত্রী যিনি, তিনি একসময় আপনার কলিগ ছিলেন। বিরোধী দলনেতা, তিনিও একসময় আপনার দলের সাংসদ ছিলেন, রাজ্য ছাত্রের অল ইন্ডিয়া নেতা ছিল। আপনার মূল্যায়ন প্রায় প্রাক্তন বামেদের তো বলা যায় এবারে বিধানসভায় ছড়াছড়ি হয়েছে। কাফকা যে বর্ধমান থেকে ছেলেটি জিতেছে, সেও একসময় আপনাদের কারফা, সৌমেন কারফা, বঙ্কিম ঘোষ, আরও অনেক নাম আছে। এটা ঘটনা ঠিকই, তো তারা প্রাক্তন আমাদের বামপন্থী এক সময় ছিল, কিন্তু আসলে লড়াইটা তো আদর্শের, যা বলে সেই আদর্শের লড়াইয়ে বিচ্যুতি হওয়াটাও কোনো অসুবিধার ব্যাপার না। সবসময় মানুষের মৃত্যুর আগে পর্যন্ত একটা আদর্শকে ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ। সেই জায়গা থেকে এখন তারা ভিন্ন আদর্শের, প্রাক্তন বলে তো কিছু হয় না, যখন তাহলে তো মুখ্যমন্ত্রীও প্রাক্তন তৃণমূল, তাই বলতে হয়। বিষয়টা তা না, তারা এখন অন্য আদর্শে বিলং করছে। সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের এখনো আছি, একসময় একসাথে সহযোদ্ধা ছিল, এখন তাদেরকে পেলে ভালো হতো, বা কিছু ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। তো বিচ্যুতি তো যে কোনো মুহূর্তে হতে পারে সবার, যার ফলে সেটা ওনারা ওনাদের আদর্শ নিয়ে লড়াই করছে, আমরা আমাদের আদর্শ নিয়ে লড়াই করছি। সবটাই কি বিচ্যুতির বিষয়? আপনারাই বা এদেরকে ধরে রাখতে পারলেন না, এই একটা প্রশ্নও তো আসে অনেক সময়। না, সেটা বিষয় না এরকম, এটা অন্য আলোচনা, যেটাতে আমি ঢুকতে চাইছি না। সেটা যদি আলোচনা করেন তাহলে সেটা অন্য আরও বিষয়, কি বলে, অন্য সময় করা যাবে সেটা, তার জন্য আলাদা টাইম সময় বরাদ্দ করে। আজকের ইন্টারভিউয়ের বিষয় এটা, এইসব বিষয়গুলো না করাই ভালো। তারা ছিল এক সময়, এখন নেই, এটাই ব্যাস, এনাফ। একটা অন্য প্রসঙ্গে আসি। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী, আমরা যেটা দেখলাম যে পুলিশের যে আত্মবিশ্বাস একটা তলানির জায়গা পৌঁছেছিল, সেটাকে বিল্ড আপ করার তিনি চেষ্টা করছেন, অন্তত কোনো কোনো মহল সেরকম ধরনের দাবি করছেন। এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3 মাস বা 3.5 মাসের কাছাকাছি যে সময় তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন, প্রশাসনিক বৈঠক হয়েছে, আপনি যোগও দিয়েছেন বহরমপুরে যখন হয়েছে, আপনি কিরম ভাবে তাকে ব্যাখ্যা করবেন, বা আপনি একজন বিধায়ক হিসেবে আপনি কিভাবে তার মূল্যায়ন করবেন? দেখুন, একটা বিষয় হচ্ছে যে প্রথমত যা বলা হচ্ছে কাজের থেকে বেশি, একটা বিষয় তো এটা ঠিক, অস্বীকার করা যাবে না, এবং বলতেই হয় যে গত 15 বছরে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের যে গরিমা ছিল, একসময় কলকাতা পুলিশের স্কটল্যান্ড ইয়ার্ডের সাথেও তুলনা করা হতো কলকাতা পুলিশকে, সেই জায়গা থেকে রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশকে একেবারে তাদের মনোবল, তাদের যোগ্যতা, তাদের সমস্ত কিছুকে একবারে তলানিতে নিয়ে চলে যাওয়া হয়েছিল। এটা অস্বীকার করা যাবে না, বা কেউ অস্বীকার করতে পারবে না। এখন সেই জায়গা থেকে পুলিশের এই যে মনোবল এবং পুলিশের যে রিফর্ম বা পুলিশের যে ট্রান্সপারেন্সি কাজে নিরপেক্ষতা, সেইটাকে হচ্ছে যে ফিরিয়ে আনাটা আমাদের রাজ্যে এটা একটা চ্যালেঞ্জ। এটা 3 মাসের কাজে হবে না,
কারণ একবারে শিকড় পর্যন্ত পুলিশ প্রশাসনের হতো যে গত 15 বছরে যেগুলো ম্যাল প্র্যাকটিস বা যেগুলো এই যে রাজনীতিকরণ যেটা হয়েছে সেটা অত সহজে যাবে না, এটা হচ্ছে যে ব্যাপার। আবার ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি কিছু কিছু এলাকাতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে থানায় ডাইরেক্ট ঢুকে পড়ছে, এটাও কিন্তু এই সময়কারে লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্নভাবে পুলিশ প্রশাসনকে প্রভাবিত করা, সেটাও কিন্তু রাজ্যে শুরু হয়েছে। যেমন বলা হচ্ছে যে কথা, সেইটা যাতে কাজের কাজ হয় বা কাজের সাথে সেটা মিল থাকে, সেইটাকে লক্ষ্য করতে হবে। আর আমাদের কাছে এটা চ্যালেঞ্জ। এবার যদি আপনি ধরেন তাহলে বলবে 34 বছর তোমরা কি করেছো। একটা কথা হতো যে সেটা পাস্ট ইজ পাস্ট, লাস্ট 15 বছরও তো হতো যে এই নোংরামোর জন্যেই তো হতো যে আবার আপনাদেরকে জিতিয়েছে বা বিজেপিকে ক্ষমতায় এনেছে, তাহলে ভালো কিছু মানুষ আশা করছে। আমরাও চাইবো যে পুলিশের রিফর্মটা দরকার। শুধু আইন পাশ করিয়ে পুলিশের বা গুন্ডা দমন অ্যাক্ট বা ইত্যাদি ইত্যাদি বিধানসভায় পাশ করলেই হতো যে পুলিশ প্রশাসনের এটা হবে না, যার ফলে এটা সময় সাপেক্ষ, তবে হবে। একটা বিষয় আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য যখন 2006 সালের তার আগে আপনারা স্লোগান দিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বর্তমান সরকারের ক্ষেত্রেও দেখলাম তারা নির্বাচিত হয়ে আসার পরেই আমুলের যে তাদের যে দ্বিতীয় যে কাজ, সেই কাজ এখানে খোলার বিষয়ে কাজ হলো, মিটসুবিশি নিয়ে আলোচনা হলো, আরো একাধিক শিল্প তারা নিয়ে আসার ক্ষেত্রে চেষ্টা করছে। এই যে চেষ্টাটা, যেটা হয়তো বলা যায় যে গত 15 বছরে সেভাবে দেখা যায়, এক্ষেত্রে আপনার কি মনে হয় যে তাহলে তো বলা যায় যে কর্মসংস্থানের ক্ষেত্রে, বিশেষ করে পরিকাঠামো শিল্প যার মধ্যে দিয়ে কর্মসংস্থান বেশিটাই হয়, ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে, সেখানে তো সরকারের ইতিবাচক দিক রয়েছে বলা যেতে পারে। দেখুন, আমরা তো এটা ইন্ডাস্ট্রি চেয়েছিলাম একটা। আমাদের রাজ্যে দীর্ঘ 34 বছর, 77 সাল থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের রাজ্যে যে পরিকাঠামো, গ্রামীণ বাজার, তারপরে কৃষির ওপর দাঁড়িয়ে আমাদের সাফল্য বামপন্থী সরকারের, তার উপর ভিত্তি করেই তো আমরা স্লোগানটা দিয়েছিলাম যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমরা যখন এই স্লোগান দিই তখন গোটা গ্রামীণ বাংলাতে প্রায় 17,500 কোটি টাকার গ্রামীণ বাজার তৈরি হয়েছিল, মানে মানুষের চাহিদা যেটা, তার উপর দাঁড়িয়ে আমরা ভিত্তি করেছিলাম। এবং এই সময়কালে যদি দেখেন আপনি, আমরা যখন এই স্লোগান দিয়েছিলাম আজ থেকে 15 বছর আগে বা 20 বছর আগে, যখন টাটারা ম্যানুফ্যাকচারিং শিল্প সিঙ্গুরে আনতে চাইছে, মিৎসুবিশিরা বা কেমিক্যাল হাব, তখন কিন্তু গোটা দুনিয়াতে ম্যানুফ্যাকচারিং শিল্প প্রায় বন্ধ, কেউ করছে না। তখন দুনিয়ার মডেল চেঞ্জ হয়ে গেছে, কারণ কোনো একটা জায়গাতে কারখানা করে একটা গাড়ি একটা ছাতার তলাতে বেরোবে বা একটা কোনো বেরোবে, এই ধারণাটা পৃথিবীতে তখন উঠে গিয়েছিল। একমাত্র টাটারা আমাদের এখানে করতে চেয়েছিল, যার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হতো। আজকের দিনে দাঁড়িয়ে শিল্প হওয়া মানে কর্মসংস্থান, এইটা কিন্তু বলা যাবে না। কারণ আমি শিল্পের একটা প্রতিষ্ঠান বা একটা অফিস আমি করতে পারি এখানে, কিন্তু দেখা যাচ্ছে টোটাল কাজটা হচ্ছে যে গোটা রাজ্যের, গোটা দেশের বিভিন্ন রাজ্যে। যার ফলে আমরা চাই ম্যানুফ্যাকচারিং বেসড শিল্প আসুক। অবশ্যই আমরা শিল্পায়নের পক্ষে, কারণ আমরা তখনই বলেছি আজ থেকে 15 বছর আগে। আর আজকে যারা সিঙ্গুরে টাটা আনতে চাইছেন, তারা হচ্ছে যে সেই সময় সিঙ্গুরে টাটা থেকে তাড়িয়েছিলেন, তারা সেই মিছিলে ছিলেন, নন্দীগ্রাম আন্দোলনে তারা মিছিলে ছিলেন। যার ফলে আমরা সবসময়ই চাই যে শিল্প আসুক, কর্মসংস্থান হোক। শিল্প ছাড়া কর্মসংস্থান দিতে পারা যাবে না, এটা সরকারি ক্ষেত্রে। কিন্তু যেভাবে বলা হচ্ছে, প্রচার আর বাস্তবতা, আমি সেদিন সেই কারণেই শিল্পের নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে যা কথা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কত কোটি টাকার এখন পর্যন্ত বিনিয়োগটা হলো, মৌস্বাক্ষর হলো। আবার মৌস্বাক্ষর হওয়া মানেই তা বিনিয়োগে পরিণত হবে, সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যার ফলে ঠিক আছে, প্রচেষ্টা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, সেগুলো হোক, বাস্তবে রূপদান করুক। আমরা বিধানসভায় জানতে চাইবো যে কত টাকার শিল্প এখানে হলো, কত কর্মসংস্থান হচ্ছে, এইটা হচ্ছে যে বিষয়। তো বাস্তব প্রচার, মিটিং হচ্ছে একটা শিল্পপতির সাথে, তার মানে সে শিল্প হয়ে গেল, এরকম ব্যাপারটা না। আজকের দিনে দাঁড়িয়ে শিল্প নিয়ে আসা, শিল্প প্রতিষ্ঠানকে একটা রাজ্যে স্থাপিত করা, এটা চ্যালেঞ্জ। কারণ কম্পিটিশনের মার্কেট, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ব্যাপার আছে। তো সেটা হলেই ভালো, আমরা চাইবো হোক। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আজকে যারা এত শিল্প করছেন রাজ্যে,
তারাই একসময় শিল্প তাড়ুয়া মিছিলে ছিলেন। বিভিন্ন মহল থেকেই আপনাদের বিরুদ্ধে যারা, তারা বলছে যে কোথাও আপনারা এই মুহূর্তে ওই যাদবপুর, আমরা মুখ্যমন্ত্রীকেও দেখেছিলাম বলতে বিধানসভায় দাঁড়িয়ে, যাদবপুরের পার্টি এবং মুর্শিদাবাদ, এর মধ্যেই আপনাদের সংগঠন দাঁড়িয়ে যাচ্ছে। সত্যি যাদবপুর বিশ্ববিদ্যালয়, ওনারা যেটা ইন্ডিকেট করতে চাইছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ওইখানে যাদবপুরের বিষয়টা তো তা। যাদবপুর এমনি আমাদের যাদবপুর বিধানসভা কেন্দ্র যদি বলেন, তাহলে একটা সময়ে আমাদের বুদ্ধদা ওখান থেকে জিতেছিল, একটা শক্তিশালী জায়গা ছিল। আর মুর্শিদাবাদ কেন্দ্রিক কেন বলছে আমরা জানি না, সেটা না, সার্বিকভাবেই গোটা রাজ্যেই আমাদের সংগঠন আছে এবং সংগঠনের, হ্যাঁ, ভোটের পার্সেন্টেজ আমাদের সব জায়গাতেই কমেছে। এখন মুর্শিদাবাদে তুলনামূলকভাবে কিছুটা বেশি সমর্থক আমাদের আছে যদি ধরা যায়। তার বিভিন্ন ঐতিহাসিক কারণ আছে, সেসব অনেকগুলো কারণ আছে। তো সার্বিকভাবে এই কথাটা ঠিক না যে যাদবপুর আর মুর্শিদাবাদ কেন্দ্রিক, এটা আসলে বিজেপির একটা বানানো বাইনারি। গোটা রাজ্যেই আমরা আছি। যেহেতু কালকের আন্দোলনে প্রমাণ পেলেন, 10 তারিখে যে আইন অমান্য আন্দোলন ছিল, আপনি বলুন কোন জেলাতে আমাদের মিছিল হয়নি? তাহলে সব জেলাতে মিছিল হয়েছে, সব জেলাতে হচ্ছে যে আন্দোলন হচ্ছে, এই যে ভোটাধিকার নিয়ে আন্দোলন যা হচ্ছে, গোটা রাজ্য জুড়ে হচ্ছে যে আমাদের এই আন্দোলন হচ্ছে, যেমন এটা ঠিক কথা না। গোটা রাজ্যেই আমাদের সংগঠন আছে। আপনি এই জেল ভরো আন্দোলনের কথা যখন বললেন, এখানে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে, বা একটা অংশের মানুষও মনে করছে যে সংখ্যালঘু মানুষ আপনাদের যে এই কর্মসূচিগুলোয় তারা অংশগ্রহণ করছে, কিন্তু সমাজের সর্বস্তরের মানুষকে কি আপনারা এই কর্মসূচিতে আনতে পাচ্ছেন? যদি আনতে এখনো পর্যন্ত না পারেন, তাহলে এক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে? এটাও একটা ধরেন মিডিয়া ন্যারেটিভ এবং বিজেপির ন্যারেটিভ, আপনারা মিডিয়া এটা চালাচ্ছেন, কথাটা তা না। আপনি গতকালকের যতগুলো জায়গায় মিছিল হয়েছে, সেদিনের ছাত্র আন্দোলনে আপনি ওইভাবে বাঁচতে পারবেন? সেখানে সব হতো যে একটা অংশের মানুষ ছিল, এগুলো হতো যে একটা ন্যারেটিভ বিজেপি ছড়াচ্ছে, সেই ন্যারেটিভটা মিডিয়া হতো যে আপনারা করছেন, সেটা না, সব অংশের মানুষই আসছে। কিন্তু একটা বিষয় এটা ঠিকই যে গত 15 বছর ধরে যেভাবে একটা অংশের মানুষকে তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়ে যে ধোঁকাটা দিয়েছে, বিপথে পরিচালিত করেছে, সেই মানুষের একটা উপলব্ধি হয়েছে যে এই তৃণমূলকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা হবে না। যারা বেসিক্যালি বিজেপির বিরুদ্ধে এখনো আছে, তারা এটা উপলব্ধি করছে। এবার কিছু অংশের মানুষ তারা ঘরে বসে সেই প্রতিবাদটা দেখছে, বা তারা হয়তো একটু পরে নামবে, তারা একটু পরে আলোচনা করবে। আর একটা অংশ তো সমাজের থাকে যারা সরাসরি মিছিল মিটিংয়ে আসে না, কিন্তু যারা তৃণমূলকে বিশ্বাস করেছিল এই 15 বছর ধরে যে এরা প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, সেই সব অংশের মানুষেরই মোহভঙ্গ হয়েছে। কোনো মিছিলে আপনি ওইভাবে আইনি, এটা বিজেপি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে সিপিএম মুসলমানদের পার্টি, এটা করবে। এরকম ধরনের ন্যারেটিভ না হলে তো ওদের যে সাম্প্রদায়িক রাজনীতি, ওদের যে মানে বিভাজনের রাজনীতি, সেই রাজনীতিটি তো সাকসেসফুল হতে গেলে এই ধরনের ন্যারেটিভ বামেদের বিরুদ্ধে ছড়াতে হবে, তাই ছড়াচ্ছে। একটা বিষয় আমরা দেখছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ফের রাস্তায় নামছেন, বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। এটা কোথাও আপনাদের চাপ বাড়াচ্ছে না বিরোধী পরিসরে আবার? না, আমাদের চাপের কিছু নেই। মমতা ব্যানার্জির আর বিরোধী নেত্রী হিসেবে সেই ক্রেডিবিলিটি উনি গ্রহণ করতে পারবেন না। এক নম্বর হচ্ছে যে উনি বিরোধী নেত্রী থাকাকালীন যে মানুষের কাছে ছিলেন ভরসার জায়গা, সততা, এসব মানুষ বিশ্বাস করতো। উনি 15 বছর যে শাসন ব্যবস্থা পশ্চিমবাংলাকে উপহার দিলেন, তার উপর দাঁড়িয়ে আবার ফিরে এসে তাকে মানে সেই ক্রেডিবিলিটি উনি আর তৈরি করতে পারবেন না। এবারে ভয়ের কিছু নেই, বরং আমরা তো চাইবো যে উনি পিসি ভাইপো এত দাপটের সাথে রাজনীতি করলেন 15 বছর, তাহলে এইসব আন্দোলনে তো উনি নামও না। ওনারা ভাইপো তো ঘর থেকেই বেরোচ্ছে না, একদিন বেরিয়ে কোথায় ডিম খেলো, খাওয়ার পর তো এখন তো চোখের চিকিৎসা করার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে। তাহলে আমরা চাই নামুক, কেন আমাদের ভয় লাগবে কেন? আপনারা ওনার সাথে একসাথে আন্দোলন করবেন সেরকম পরিস্থিতি? না না, এখনো সেই পরিস্থিতি তো প্রশ্নই আসে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পশ্চিমবাংলাতে এখনই সেটা। তবে রাজনীতি একটা সম্ভাবনাময় বিষয়, পরিস্থিতি, পরিবেশ, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে যে সিদ্ধান্ত হয় রাজনীতিতে, বিশেষ করে সংসদীয় রাজনীতিতে। তো সেটা সেই সময় এখনো আসেনি। অর্থাৎ উড়িয়ে দিচ্ছেন না? হতেও পারে।
না না, সেটা আমি তো বললাম, রাজনীতি সবসময় সম্ভাবনার ইয়ে, তবে দেখতে হবে, কারণ আমরা তৃণমূলকে যেভাবে দেখি, তৃণমূল রাজনৈতিক দলকে, তাতে দাঁড়িয়ে তাদের সঙ্গে এক জায়গায় হওয়াটা খুব মুশকিল আমাদের পক্ষে, বিশেষ করে বামপন্থী রাজনীতির পক্ষে। কারণ ন্যূনতম একটা বেসিক কোনো ইয়ে থাকলে, একটা নীতি, লক্ষ্য, আদর্শ থাকলে সেই দলের সঙ্গে কোথাও হয়তো একটা কাটছাট করে তাকে সেখানে কম্প্রোমাইজ করা যায়। তবে এখনই এটা নিয়ে কোনো ভাবনার চিন্তার বিষয় আসেনি আমাদের পার্টিতে। নেতাজি সম্পর্কে বিজেপির এক সাংসদের মন্তব্য, এবং সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে। সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনও করছেন। আপনাদের দিক থেকে সেরকম জোরালো আন্দোলন কিন্তু সে অর্থে চোখে পড়ছে না, কেন? না, হচ্ছে আসলে উনি তো স্টান্টবাজি করেই সারা জীবন ধরে এই রাজনীতি করেছেন। বিষয়টা হচ্ছে যে আমরা বিজেপি আরএসএসের যে চিন্তা ভাবনা বা যেটা নেতাজি সম্পর্কে, স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে, আপনি আরএসএসের যদি ভূমিকা দেখেন স্বাধীনতা সংগ্রামে টোটাল, তাহলে এই কথা তো অস্বীকার করা যাবে না যে স্বাধীনতা সংগ্রামী বা নেতাজি থেকে শুরু করে মহাত্মা গান্ধীকে যারা মারতে পারে স্বাধীনতার পর, এক বছর পর, তাহলে বুঝতেই পারছেন যে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি ওদের কি শ্রদ্ধা। এখন এইসব মন্তব্য করছে, আমাদের প্রতিবাদ হচ্ছে, ফরওয়ার্ড ব্লক প্রতিবাদ করছে, আমরা যেখানে যেখানে বলছি সেখানে আমরা প্রতিবাদ করছি। সেটা আরও প্রতিবাদ, জোরালো প্রতিবাদ হবে হয়তো যদি এই ধরনের মন্তব্য। আসলে দেখেন, বিজেপির তো বিভিন্ন ধরনের নেতা আছে। এখন এনার বক্তব্য বিজেপি তো জাস্টিফাই যদি করে, তাহলে হচ্ছে যে সেটা একটা আন্দোলন হয়। আর কিছু ভুঁইফোড় নেতা থাকে, নিজেকে অ্যাডভার্টাইজমেন্টে বা প্রচারের আলোয় আনার জন্য কিছু আলপটকা মন্তব্য। তাই বলে সাংসদ হয়ে এরকম? হ্যাঁ, একটা সাংসদ হয়ে এই ধরনের আমরা প্রতিবাদ করছি না, একেবারে সঠিক না, প্রতিবাদ হচ্ছে, ফরওয়ার্ড ব্লক প্রতিবাদ করছে। বিভিন্ন ধরনের নেতাজিকে ভালোবাসে আমাদের দেশে। মেন স্ট্রিম পলিটিক্সের বাইরেও প্রচুর সংগঠন আছে যারা সারা বছর নেতাজিকে নিয়ে চর্চা করে, নেতাজিকে নিয়ে রিসার্চ করে, নেতাজিকে ভালোবাসে। এই ধরনের মানুষ প্রচুর আছে, যার ফলে সেই সমস্ত মানুষও প্রতিবাদ করছে, আমরাও প্রতিবাদে আছি, অবশ্যই ধিক্কার জানাচ্ছি। আপনাদের সময় চলে গেছিলেন, বিজেপি তাকে ফিরিয়ে নিয়ে এলেন, তাকে সংবর্ধনা দেওয়া হলো, বড় করে খবর হলো, অনেক কিছু হলো। তাসলিমা নাসরিন, আপনি কি বলবেন? দেখুন, তসলিমা নাসরিনকে নিয়ে এখানে যেভাবে করা হচ্ছে, এটা তো বিজেপি, ওই তো বললাম, বিজেপি সবসময় ন্যারেটিভ পলিটিক্স করে। এর ফলে ওকে নিয়ে আসা, যারা বলছে বাংলাদেশিদেরকে তাড়াবো, ঘুষপেটিকে তাড়াবো, অনুপ্রবেশকারী তাড়াবো, তারা আবার বাংলাদেশ থেকে নিয়ে এসে হচ্ছে যে এখানে প্রজেক্ট করছে। এটা যেভাবে প্রজেক্ট করা হচ্ছে, সেই ধরনের আলোচনার, আমি মনে করি ব্যক্তিগতভাবে সেই ধরনের আলোচনার কোনো গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয়ই না তসলিমা নাসরিনের থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের রাজ্যে চর্চা হওয়া দরকার। আমরা বেশ কিছু জায়গায় দেখছি যে এই অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, যে সব জায়গায় ওই অন্নপূর্ণা ভান্ডার মানুষ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আয়ুষ্মান ভারত বা বলা যায় পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য প্রকল্প, সেখানেও যে ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, অনেক মানুষই তার মধ্যে অন্তর্ভুক্তি হওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই বিষয়গুলো কি আপনাদেরকে প্রচারের হাতিয়ার তৈরি হচ্ছে আপনাদের? দেখুন, একটা কথা আছে গ্রাম বাংলাতে, ভাত দিব কি দিব না কিলে বোঝাতে হয়। গ্রামের দিকে একটা কথা আছে যে ভাত দিব কি দিব না, স্ত্রীকে কিলে বুঝতে হবে। তো বিজেপি কতটা হচ্ছে যে গরিব মানুষের জন্য প্রকল্প সঠিকভাবে চালাবে, এটা তো গোটা দেশে আমরা দেখছি, এবং গোটা দেশে, গোটা অন্যান্য রাজ্যে দেখছি। তো আপনি বিভিন্ন বিষয় নিয়ে আপনি আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মানুষের বিক্ষোভ হচ্ছে। নতুন নতুন এসে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করেছে, এই যা ক্রাইটেরিয়া দিয়েছে, বা ফর্ম ফিলাপের সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল, এতগুলো কলাম ফিলাপ করা একটা মানুষের পক্ষে, সাধারণ লোককে অন্নপূর্ণা ভান্ডার বা সাধারণত দেখবেন আপনি গ্রাম বাংলাতে কোনো কম্পিউটার সেন্টার খুব বেশি নেই, তাই তো? তারপরে সঠিকভাবে হচ্ছে যে নেই। তাহলে এই যে মানুষের হয়রানি, তারপরে আবার 1 মাস পর পর আবার একটা বন্ধ, আবার একটা নতুন সার্কুলার যাচ্ছে, আবার একটা নতুন সার্কুলার যাচ্ছে, টোটালটা একটা মানুষকে হয়রানি, যেটা আগের সরকার করেছে একই রকমভাবে সমস্ত বিষয়ে। এই সরকারও হচ্ছে যে প্রথম থেকে যেগুলো পরিষেবা দেওয়ার মানুষকে, জনকল্যাণমূলক যেগুলো আছে, বেনিফিশিয়ারি সিস্টেম যে স্কিমগুলো আছে, সবগুলোতে হচ্ছে যে মানুষকে আবার নতুনভাবে হয়রানি করছে, যার ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। অবশ্যই আমাদের প্রচারের হাতিয়ার থাকবে,
আমরা চাই অন্নপূর্ণা ভাণ্ডার যেভাবে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ওই সংকল্পপত্রে, সেইভাবে হতো যে সেই কাজগুলো করতে হবে, না হলে তো বিক্ষোভ হবে এবং আমাদের যেটা আইন মানে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যাব। একটু দেশের স্তরের একটা বিষয় নিয়ে আলোচনা করি, কারণ আপনি নিজে ছাত্র আন্দোলনের থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব। ককরোচ জনতা পার্টি যেভাবে সারা দেশের আন্দোলন করলো, আপনারাও তাতে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি নিজে গিয়েছিলেন সেই অনশন মঞ্চে। এই আন্দোলন সম্পর্কে আপনার মূল্যায়ন? দেখুন, একটা জিনিস মূল্যায়ন প্রাথমিকভাবে এটা তো এক কথায় বলা যায় যে আমাদের দেশের যুব ছাত্র সম্প্রদায়ের মানে মানসিক অবস্থা ভালো নেই এবং তারা ফ্রাস্ট্রেশনে ভুগছে। কারণ কাজ নেই দেশে, কর্মসংস্থান নেই। বিজেপি যতই ঢক্কানিনাদ করুক না কেন, আপনি কেন্দ্রীয় সরকারের যে 14 সাল থেকে এ পর্যন্ত এত গল্প, এত প্রচার, এত কিছু হতো যে ঢক্কানিনাদ মিডিয়ার, কিন্তু আপনি দেখেন সব শেষে হতো যে এই যে যুব সম্প্রদায়ের বিক্ষোভ, মানে এখান থেকে বুঝতে হবে তার মানে আমাদের দেশে কর্মসংস্থান হচ্ছে না, তার সেই ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ হতে যে এই আন্দোলন। এবং তারপরে আবার হতো যে যেটুকু মানে আছে সেখানে দাঁড়িয়েও সিস্টেমের লিক, মানে সিস্টেম করাপ্টেড সিস্টেম তৈরি করছেন। তাহলে এই যে বিজেপির এত বুলি আওড়ানো 14 সাল থেকে, বিকাশ বিকশিত ভারত, তারপরে আরো সব কি কি স্লোগান সব, তাহলে সেগুলোর ফানুস ফেটে যাচ্ছে। আর আমরা বারবার বলেছি যে 2014 সালে বিজেপি গভর্নমেন্টে আসার পর আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত দপ্তরগুলো দেখেন, তাহলে আজকে ফাঁকা পদ ব্যাপকভাবে বেড়েছে। আপনি রেল বলুন, পোস্ট অফিস বলুন, বা যে ক্ষেত্রগুলো, তাহলে কাজ একদিকে পাচ্ছে না। তারপরে যেটুকু হতো যে ছাত্ররা খাটছে 365 দিন খাটার পর একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে যখন সে একটা পরীক্ষা দিতে যাচ্ছে, সেই পরীক্ষার পেপারে হতো যে আপনার একবার না দুবার না 3-4 বার করে হতো যে প্রশ্নপত্র লিক হচ্ছে, এবং তা একটা গোটা সিস্টেমটাকে করাপ্টেড সিস্টেমে পরিণত করেছে। যার ফলে এটা একটা ভালো দিক আমি মনে করি, কারণ গোটা দেশে বিজেপি যে ন্যারেটিভটা চালায়, সেই ন্যারেটিভে অন্তত এই আন্দোলনের ফলে এটা বিশ্বাস আমরা করতে পারি যে সেই ন্যারেটিভ বিজেপির আর খাচ্ছে না। কিন্তু একটা জিনিস হলো যেটা, যে সেই আন্দোলনের সমর্থনে এখানে যখন আপনাদের বাম ছাত্র যুবদের আন্দোলন, সেখানে ককরোচ জনতা পার্টির কিছু লোকজন যোগ দিলেন, সাংবাদিকদের উপরে হামলা হলো, কি বলবেন? দেখুন, সাংবাদিকদের ওপর হামলা তো আমরা কি বলবো, এটা তো সমর্থনযোগ্য কখনোই না। কিন্তু একটা বিষয় হতো যে আমাদের বলবো, আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন কখনোই করবো না সংবাদ মাধ্যম। তবে সবার কিন্তু হচ্ছে যে ডেমোক্রেসিতে সবাইকে আয়নাতে দাঁড়াতে হবে, যেমন রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে হবে, রাজনৈতিক ব্যক্তিকে দাঁড়াতে হবে। আমরা বিধায়ক হয়েছি, আমাদেরকে যেমন দাঁড়াতে হবে মিডিয়ার সামনে, তেমনি সবাইকেই কিন্তু আয়নার সামনে দাঁড়াতে হবে। মানুষ মিডিয়ার সম্পর্কে এত ফ্রাস্ট্রেশন হচ্ছে কেন? আপনি শুধু আমাদের এখানকার চরিত্র না, এটা আপনি কক্রোচদের যে দিল্লিতে আন্দোলন, সেই আন্দোলনে মেইন স্ট্রিম, এটা আমাদের কাছে খুব খারাপ যে আজকে দাঁড়িয়ে মেইন স্ট্রিম মিডিয়া, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিশ্বাস করি মিডিয়াকে, এবং এটা ঘটনা, মিডিয়ার রোল ছাড়া কখনো ডেমোক্রেসি শক্তিশালী হতে পারে না। আজকে আপনি বলুন, দিল্লিতে যন্তর মন্তরে যে আন্দোলন হয়েছে, দেশের সর্বভারতীয় সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া গিয়ে ওখানে অপমানিত হয়েছে। ভাই, এই প্রশ্নের সামনে কিন্তু মিডিয়াকে দাঁড়াতে হবে। অ্যাকচুয়ালি যে সামাজিক রোল প্লে করা দরকার, আমরা কি কর্পোরেট মিডিয়া সেই রোল প্লে করতে কোথাও পাচ্ছি? সবটা পারবো না ঠিকই। খবর আমরা করছি অরিজিনালি নাকি ন্যারেটিভ আমরা প্লেস করছি, এইগুলো থেকে আপনার হতো যে, কিন্তু কখনোই আমরা তার মানে এই না যে মিডিয়াকে আক্রমণ করতে হবে বা কোথাও মিডিয়া, কারণ যারা ওখানে গিয়ে খবর সংগ্রহ করে তারা কারা? এটা অন্যায় চরম, কখনোই মানা যায় না। কিন্তু আমি বলছি যে এটাও আমাদের সার্বিকভাবে সমস্ত কিছুকে মূল্যায়নের মধ্যে আনা দরকার। দাদা, আমরা একদম শেষে চলে এসেছি। আমার শেষ একটা প্রশ্ন থাকবে যে 5 বছরের খরা কাটিয়ে আপনি বিধানসভায় বামফ্রন্টের CPIM এর একমাত্র লড়ে যাচ্ছেন,
সেখানে দাঁড়িয়ে এখানে এই মুহূর্ত থেকে বা এই সময় থেকে আগামী দিনে একদিকে এই সংসদীয় গণতন্ত্রে বা বিধানসভায় বলুন, সেখানে আপনাদের সংখ্যা কি 1 থেকে বাড়বে? বাড়ার মতো প্রেক্ষিত কি তৈরি হচ্ছে? রাস্তার আন্দোলনকে সংঘবদ্ধ করে সেটা বিধানসভার অভ্যন্তরে কি আনার মতো জায়গায় আপনারা পৌঁছচ্ছেন? দেখুন, একটা বিষয় হচ্ছে যে দুটো পার্ট থাকে। নাকি জনসভায় ভিড় হবে কিন্তু ভোট বাক্সে একটা প্রতিফলিত বিষয় থাকে, দেখুন, সারা বছরের আন্দোলন এক বিষয়, আবার সব আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হয়ে সেটা ভোট বাক্সে পরিণত হবে এটারও কোনো মানে নেই। আপনি অভয়ার মুভমেন্টে যে মানুষ অংশগ্রহণ করেছিল তারা যে সবাই সিপিএমকে ভোট দিবে বলে অংশগ্রহণ করেছিল এটা কিন্তু না। এই যে বর্তমানে যে নিট পেপার লিক নিয়ে যে আন্দোলনে সব যা ছাত্ররা অংশগ্রহণ করলো কলকাতার বুকেও, তারা সবাই এসে সিপিএমকে ভোট দিবে এরকম ব্যাপারটা না। সেটা একটা পার্ট। আপনি আন্দোলনটাকে কতটা করতে পারলেন, সরকারকে চাপে রাখতে পারলেন, আর সেই আন্দোলনের গতিপথকে ভোট বাক্সে পরিণত করার ক্ষেত্রে যে ধরনের আরো 5টা আপনাকে ক্রাইটেরিয়া যুক্ত করতে হবে সেটা হচ্ছে যে বুথে সংগঠন, এখনকার নির্বাচন মানে হচ্ছে যে প্রায় কর্পোরেট ধাঁচে নির্বাচন, এই অনেকগুলো ব্যাপার থাকে যার ফলে অবশ্যই আমরা আশাবাদী এবারে যে নিশ্চিতভাবে সামনের দিনে আর অন্তত আমি একা থাকবো না, সেটা বাড়বে, অবশ্যই বাড়বে, এবং সেটা ভীষণভাবে আশাবাদী আমরা। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বললাম ডোমকল থেকে নির্বাচিত একমাত্র সিপিআইএম বা বামফ্রন্টের বিধানসভার প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের সঙ্গে, এবং এই সময়ের মধ্যে বর্তমান রাজ্য রাজনীতি থেকে দেশের রাজনীতির বিষয় তার সঙ্গে আমরা তার আলোচনা এবং তার যে অভিজ্ঞতা বা তিনি কিভাবে এই মুহূর্তে দেখছেন সেই বিষয়ে আমরা ভাগ করে নিলাম। আপনারা নজর রাখুন কেটিভি বাংলায়।